আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই শিরোনাম। দ্বিতীয় অধ্যায়ে ইউনূসের লক্ষ্য ভোট, সঙ্গী বিতর্ক। ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন গত বছরের ৮ই আগস্ট। এদিকে আগামী নির্বাচনে জনগণ ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এরপরেই জানাবো পিয়ার সহ ৭ দাবি জামায়াতে ইসলামীর। জানিয়ে দেব জামায়াত ও এনসিপি ক্ষমতায় আসতে পারবে না, মন্তব্য রাজনৈতিক বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের। কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ, কিভাবে চলছে কার্যক্রম। এবং সর্বশেষ জানাবো সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার নেপথ্যে ঘটনা যা জানা গেল। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সর্বশেষ আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। দ্বিতীয় অধ্যায়ে ইউনূসের লক্ষ্য ভোট, সঙ্গী বিতর্ক। ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেছিলেন গত বছরের ৮ই আগস্ট। এই দিনটিতে প্যারিস থেকে ঢাকায় উড়ে এসেছিলেন শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। উদ্দেশ্য ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তখনকার নৈরাজ্যকর পরিস্থিতির বাংলাদেশে শান্তি ফেরানো। ইউনূসের কথায় জানা যায় তখন তিনি প্যারিসে ছিলেন, অলিম্পিক আয়োজন নিয়ে কাজ করছিলেন। ঠিক সেই সময়ই প্রথমে ফোন আসে। তখন তিনি হাসপাতালে ছোট্ট একটি অস্ত্রোপচারের জন্য ভর্তি ছিলেন। ফোনে বলা হয় তিনি শেখ হাসিনা চলে গেছেন, এখন আমাদের সরকার গঠন করতে হবে, অনুগ্রহ করে আমাদের জন্য সরকার গঠন করুন। আমি বললাম আমি এ বিষয়ে কিছুই জানি না এবং এতে জড়াতেও চাই না, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বারবার অনুরোধ জানালো। আমি বোঝানোর চেষ্টা করলাম বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন, তোমরা কাউকে খুঁজে নাও, কিন্তু তারা বলল আমরা কাউকেই খুঁজে পাচ্ছি না, আপনাকেই আসতে হবে। ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেছিলেন গত বছরের ৮ই আগস্ট। রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে সংবিধান রক্ষার শপথ নিয়ে ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করেন। পরে উপদেষ্টা পরিষদে আরও ৩ জনকে যুক্ত করা হয়। সেই উপদেষ্টাদের মধ্যে ইতিমধ্যে মারা গিয়েছেন হাসান আরিফ। আর শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দায়িত্ব নিতে উপদেষ্টা পদ ছেড়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ইউনূস জানিয়েছেন শুক্রবার থেকে তার সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু এবং এবার মূল লক্ষ্য হবে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করানো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ডিসেম্বরের মধ্যেই সংস্কারের সব কাজ শেষ করতে চায় সরকার। নির্বাচন কমিশন জানিয়েছে ডিসেম্বরের গোড়াতেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তবে মঙ্গলবার ইউনূস ভোটের সম্ভাব্য সময় ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার পরে ক্ষোভে ফুঁসছে তার প্রবল সমর্থক জামায়াতে ইসলামী ও এনসিপি। জামায়াত নেতারা জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে ইউনূসের অদূরে বসে থাকলেও তারপর থেকেই বলে চলেছেন এই জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ, জন আকাঙ্ক্ষা অনুযায়ী হয়নি, সংস্কার ও বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের তারা বিরোধী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদের একটি অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার মন্তব্য করেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। নির্বাচনের সময় ঘোষণা ইতিবাচক হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা প্রতারণা হবে। এনসিপি যেহেতু ইউনূসের সরাসরি পৃষ্ঠপোষকতায় গড়া, তাই তারা সজোরে তাদের ক্ষোভ প্রকাশ করতে পারছে না। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বুধবার ইউনূসের ভোটের রোডম্যাপ ও জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করেছিলেন। এদিকে এনসিপির ২ কাণ্ডারি নাসিরউদ্দিন পাটোয়ারি ও হাসনাত আব্দুল্লাহ এই দিন মুখ খুলেছেন। দলের তরফে পাওয়া শোকজ নোটিশের জবাবে হাসনাত বলেছেন, অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতিবাদে তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন, সঙ্গে একান্তে চিন্তা করাও ছিল তার লক্ষ্য। একই কথা পাটোয়ারিরও। ২ নেতাই অভিযোগ করেছেন জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে জুলাই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
আগামী নির্বাচনে জনগণ ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন সালাউদ্দিন। সামনের দিনে জনগণ ইতিহাস সৃষ্টি করবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী সংসদ নির্বাচন জনগণ এবং সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার 7 আগস্ট দুপুরে রাজধানীর গুলশানের নিজ বাসায় আগামী নির্বাচনে বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কতটা আশাবাদী সাংবাদিকদের এরকম প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সালাউদ্দিন বলেন, বাস্তবতা হচ্ছে পুলিশের বর্তমান কাঠামো অনুসারে আমাদের ওভারনাইট পরিবর্তন করার কোনো সুযোগ এই মুহূর্তে নেই, কিন্তু তাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে একটা জায়গা রাখতে হবে। তার সঙ্গে থাকবে অন্য বাহিনী, বিজিবি, আনসার সহ যাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেনাবাহিনী। তারা খুব সম্ভবত 1 লাখ সদস্য নিয়োজিত করার জন্য একটা পরিকল্পনা করছে সরকারের অনুমতি নিয়ে। তিনি বলেন, আমি মনে করি জনগণই এবার সবচেয়ে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চায়, এটা তাদের প্রত্যাশা। সুতরাং যখন জনগণের প্রত্যাশা এরকম হবে যে নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান করা, নিজেদের ভোট অধিকার উৎসবের মতো করে প্রদান করা, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে। এখানে প্রার্থীর মানসিকতা ও ভোটারদের মানসিকতাই মুখ্য হবে। আমরা আশা করি সামনের দিনে জনগণ এই ইতিহাস সৃষ্টি করবে। সবাই মিলে যদি আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ও বিশ্বব্যাপী যাতে গ্রহণযোগ্যতা পায় সেরকম নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেই জায়গায় আমার মনে হয় অন্য কোনো শঙ্কা থাকার কথা না। তাছাড়া এখন সার্ভিলেন্স হিসেবে দেশি ও বিদেশি পর্যবেক্ষক থাকবে এবং সাংবাদিকদের যে ভূমিকা থাকবে সেটা প্রণিধানযোগ্য। পিয়ার সহ 7 দাবি জামায়াতে ইসলামীর। ভোটের অনুপাতে সংসদের আসন বন্টন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের জরুরি বৈঠক থেকে এসব দাবি জানানো হয়। জামায়াতের দাবিগুলো হলো, জুলাই ও অন্যান্য সময় সংগঠিত সব গণহত্যার বিচার, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোট অধিকার এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড। জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নায়েবে আমির মুজিবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। জামায়াত ও এনসিপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামালের। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, মিনিমাম 90% চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে, করতেছেও, কিন্তু প্রশাসনে জামায়াত এগিয়ে আছে। প্রশাসনে কিন্তু জামায়াত বিএনপি সমান সমান, আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে, মানে এই তদবির করে ওই তদবির করে, আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামায়াত বিএনপি। যখনই বিএনপি ক্ষমতায় আসবে, জামায়াতের কেউ থাকবে নাকি এনসিপির কেউ তখন সচিবালয় গিয়ে ধমক দিতে পারবে না। তো এই যে মজাটা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। এখন এর মধ্যে জামায়াতের একটা খুঁটি আছে যে আমার একটা দল আছে, অমুক আছে, তমুক আছে। এনসিপির কি আছে? এনসিপির ডক্টর ইউনূস আছে। এখন ইউনূস ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ইতিমধ্যে অধিক শোকে পাথর হয়ে গেছে। এটা কি হইল? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলন লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে ওখানে কি করে যাতে এটা কেউ প্রকাশ না করে, এজন্য অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে। তিনি বলেন, এনসিপি এবং জামায়াতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন। এরা তো ক্ষমতায় আসতে পারবে না। যে যত কথা বলেন 3 মাস, 6 মাস, 3 বছর করেন আপনি, এরা ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের মানুষ এখনো এদের ভোট দেওয়ার মতো অবস্থায় আসেনি, মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থায় আসেনি। তাহলে এরা কি করবে? এরা এখন যে অবস্থায় আছে, এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে। অনেক জায়গায় নিচ্ছে, জামায়াতের নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধ অপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না। ক্ষমতার স্বাদ নিচ্ছে। এখন যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ নিতে পারবে।
পারবে না। যত জায়গায় যত কিছু আছে থাকবে। জামায়াতের লোক কয় জায়গায় কয় ইউনিভার্সিটির ভিসি আছে, ঢাকা ইউনিভার্সিটির ভিসি থাকবে নাকি থাকবে না? দেখেন আপনি, থাকবে না। এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চে পাবেন না, এটা রিয়েলিটি। এদের ধরে ধরে আনছে, এই যে এখানে আনছে, ওখানে বসাইছে, সেখানে বসাইছে, এগুলো একটাও থাকবে না। যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপির লোকজন ঠিকই ঢুকতে পারে, বৈষম্য বিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে এখানে কি করে যাতে এটা কেউ প্রকাশ না করে, এজন্য কার্ড বাতিল হয়ে গেছে, এগুলো আমরা বুঝি। তারা যেখানে যায় তারা যে রকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে, নতুন গভর্নমেন্ট এলে পাবে প্রোটেকশন। ক্ষমতার স্বাদ এখন জামায়াত পাচ্ছে, এনসিপি পাচ্ছে, বিএনপিও পাচ্ছে, ৩ দলই পাচ্ছে। কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ, কিভাবে চলছে কার্যক্রম? পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতায় রয়েছে শত শত বাণিজ্যিক কমপ্লেক্স, রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে। ব্যস্ততম এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে সম্প্রতি এমন কয়েকজনের আনাগোনা বেড়েছে যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না। ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের। চেনার কথাও নয়, খবর বিবিসি বাংলার। তবে এদের অনেকেই মাত্র ১ বছর আগেও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা। তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে, সেখানেই দলীয় দপ্তর খুলেছে পতিত আওয়ামী লীগ। সেখানকার এই পার্টি অফিসটি নতুন। এর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করেছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কার্যক্রম চালাতেন নিজেদের বাসাতেই। বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল ভাড়া করে। সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। কিরকম সেই পার্টি অফিস? বাণিজ্যিক পরিসরটির লিফট দিয়ে উঠে বাঁ দিকে গেলেই শারদীয় বাণিজ্যিক সংস্থার দপ্তর। করিডোরের ২ দিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা, তার মধ্যেই একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস। শুধু বাইরে কেন, ২৫০০ বা ২৬০০ স্কয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউ বুঝতে পারবে না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে। কোনো সাইনবোর্ড, শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে। আওয়ামী লীগের এক নেতা বলেন, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি। আমরা চাইনি যে এই ঘরটার পরিস্থিতি প্রকাশ পাক। এমনকি এইটা দলীয় দপ্তরে যে ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয়নি। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিস বলি, কিন্তু বাস্তবে এটি একটি বাণিজ্যিক অফিস। আগে যেই সংস্থা কাজ করত এখানে তাদেরই ছেড়ে দেওয়ার চেয়ার, টেবিল এসবই আমরা ব্যবহার করি। সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে যা জানা গেল। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। পুলিশের ধারণা দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিত এক মারধরের ঘটনা। মোবাইলে ভিডিও ধারণ করা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ৭ই আগস্ট রাত ৮টার দিকে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি সপরিবারে চান্দনা চৌরাস্তা এলাকাতেই বসবাস করতেন। ঘটনায় একটি সিসিটিভি ভিডিও এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় এক যুবক প্রকাশ্য এক তরুণীকে মারধর করছেন। তখন ৬ থেকে ৭ জন যুবক চাপাতি, রামদা ও ছুরি দিয়ে ওই যুবকের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। ওই যুবক দৌড়ে পালিয়ে গেলে অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে সাংবাদিক তুহিন এই ঘটনার ভিডিও ধারণ করছিলেন। সেই সময় অস্ত্রধারীরা তাকেও ধাওয়া দেয়। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন ঈদগাহ মাঠের এলাকার একটি চায়ের দোকানে, কিন্তু দুর্বৃত্তরা সেখানে ঢুকেই তাকে এলোপাতাড়ি কুপোতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ক্রাইম উত্তর মোহাম্মদ রবিউল হাসান বলেন, আমাদের ধারণা অন্য একজনকে মারধরের ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দোষীদের আটক করা গেলে ঘটনার পুরো চিত্র পরিষ্কার হবে।